এ গান গাইছো? আমরা আধুনিক ভারতবর্ষের মানুষ, এ গান আমাদের পূর্বপুরুষ কে গেছে, এ গান আমাদের গর্ব। এ গানের মর্যাদা তোমরা রাখো? না। আচ্ছা আচ্ছা, তোমরা সত্যি করে বলো তো, তোমরা এখন ভালো আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। না না, তোমরা ভালো নেই। তোমাদের বিবেক মনুষ্যত্ব সব হারিয়ে গেছে। তোমরা আধুনিক ভারতবর্ষের নাগরিক, তোমরা তোমরা গভীর অন্ধকারে তলিয়ে যাচ্ছ। তোমরা তোমরা ইতিহাসের খোঁজ রাখো না। আমরা আমরা বর্তমান যুগের মানুষ, বিজ্ঞানের কল্যাণে উন্নতির চরম শিখরে পৌঁছে গেছি। আমরাই তো পৃথিবীর মধ্যে উন্নত জীব। কিন্তু কিন্তু যুগ যুগ ধরে মানুষ নামক জীবটির ভিতর থেকে এখনো পশুদের মানসিকতা যায়নি। তোমার তোমার কথা বুঝতে পারছি না বিবেক। আমি আমি তোমাদের বিবেক চেতনা দিয়ে পুরনো ইতিহাসের কথা বলতে চাই। তোমাদের তোমাদের মনে করে দিতে চাই, আগে আগে মানুষের মধ্যে হিংসা, দুর্নীতি, অহংকার ছিল, স্বার্থপরতা ছিল। আমি তোমাদের মনে করে দিতে চাই সেই পুরনো ইতিহাসের কথা। শুনবে শুনবে তোমরা আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শুনবো তোমার কথা। তোমরা মহাভারতের মহাকাব্যের নাম শুনেছ? ওই ওই দ্রৌপদীর বস্ত্রহরণ, কুরুক্ষেত্রের যুদ্ধ। দেখো দেখো কি নিম্নমানের মানসিকতা তোমাদের। নারীদেরকে নগ্নভাবে দেখা, হিংসে করা। মহাভারতের অন্য কিছু মনে পড়লো না তোমাদের? না না বিবেক, তুমি মহাভারতের কথা, ইতিহাসের কথা বলো বিবেক। তুমি ইতিহাসের কথা বলো বিবেক, তুমি ইতিহাসের কথা বলো। আজ খুব জানা দরকার, তবেই মানুষ বুঝতে পারবে আজ মানুষের মধ্যে সেই প্রবণতা বয়ে চলেছে, আর যতদিন যাচ্ছে তাহলে ভয়ঙ্কর হয়ে যাচ্ছে। তাই আজ আমি তোমাদের মহাভারতের কিছু বিশেষ চরিত্রের কথা বলবো, যার আজও খুব প্রাসঙ্গিকতা আছে। আজও মানুষের মধ্যে সেই সব মানসিকতা বয়ে চলেছে। বলো বলো বিবেক, আমরা মহাভারতের গল্প শুনতে চাই, আমরা জানতে চাই, আমরা শুনতে চাই, আমরা জানতে চাই। আজও আজও মহাভারতের সেই সব চরিত্ররা ঘুরে বেড়ায়। এসো এসো তোমরা আমার সাথে এসো। আজ আমি তোমাদের মহাভারতের ছবি দেখাবো, তোমাদেরকে মহাভারতের গল্প বলবো। এসো এসো তোমরা আমার সাথে। নমস্কার। এই যে দেখছেন একটি ছেলে, সারাদিন তীর ধনুক নিয়ে বেঁধে আছেন। উনি হলেন মহাভারতের এক বিশেষ চরিত্র, নাম একলব্য। নিষাদ নামে রাজ্যে হিরণ্যধনু বিশাখার সন্তান একলব্য নিজের মনে সারাদিন বনে বনে ঘুরে বেড়ায় আর পশু পাখি শিকার করে। সবাই অবাক হয়ে যায়, অপূর্ব তার হাতের তীর, সবাই উচ্ছ্বসিত প্রশংসা করে। কিন্তু তাতে একলব্যের মন ওঠে না। সে এক সাধারণ ব্যাধের ছেলে হয়ে সারা জীবন কাটাতে চায় না। সে হতে চায় মস্ত বড় বীর, সবার সেরা, জগৎ সেরা। কিন্তু কিন্তু তার জন্য তো তার ভালো অস্ত্রবিদ্যা শেখা চায়, আর ভালো অস্ত্রবিদ্যা শিখতে গেলে ভালো গুরুর প্রয়োজন। তিনি শুনেছে ওই হস্তিনাপুরের রাজপুত্রদের গুরু দ্রোণাচার্য অস্ত্রবিদ্যা শিক্ষা দিচ্ছে, আর তার মতো অস্ত্রবিদ্যায় পারদর্শী এ জগতে আর কেউ নেই। তাই একমাত্র তার শিষ্য হতে পারলেই তার মনের সমস্ত স্বাদ বাসনা পূর্ণ হবে। তাই মনে মনে ওই গুরু দ্রোণাচার্যকেই তার গুরুরূপে মেনে নিলেন। কিন্তু গুরু দ্রোণাচার্য তাকে কি শিষ্যরূপে মেনে নেবেন? তার মতো এক সাধারণ
তিনি কি অস্ত্রবিদ্যা শিক্ষা দিতে রাজি হবেন গুরু দ্রোণাচার্য? না না না, আমাকে সাহস করে যেতেই হবে। আমি যে ব্যাগ অনার্য, কিন্তু তাতে কি হয়েছে? গুরুর কাছে যে আর্য অনার্যের কোনো ভেদ নেই, তিনি আমাকে নিশ্চয়ই গ্রহণ করবেন। গুরুর কাছে জাত নয়, তিনি আমার গুণটাই বিচার করবেন। না না, আর কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে আমি এখনই যাই হস্তিনাপুরের উদ্দেশ্যে। গুরুদেব, 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 গুরুদেব। আরে কে রে? এই ভূতটা আবার কোথা থেকে এলো রে? এই কে তুমি? কি চাও এখানে? গুরুদেব, গুরুদেব, আমি নিশাদ দলের সর্দার হিরণ্যর ছেলে। আমার নাম একুল। নিশাদ? অনার্য? ব্যাগ? তাই এখানে কেন? গুরুদেব, আমি আপনার কাছে অস্ত্রবিদ্যা শিখতে চাই গুরুদেব। তাই নাকি? তা কে পাঠালো তোমাকে আমার কাছে? কেউ পাঠায়নি, আমি নিজেই এসেছি। আমার অনেক দিনের স্বপ্ন আপনার কাছে অস্ত্রবিদ্যা শেখা। এই এই আসপর্দা থেকে কি ছেলেটা? অসভ্য জঙ্গলি ছেলে, সে নাকি আমাদের গুরুর কাছ থেকে অস্ত্রবিদ্যা। পিমড়ের আবার টানা গজিয়েছে, বামন হয়ে চাঁদ ধরতে চায়। আল্লাহ কত! শোনো বাছা, কোনো হীন জাতিকে আমি অস্ত্র শিক্ষা দিই না। তুমি বরং ফিরে যাও এখান থেকে। ফিরে যাব? গুরুদেব, আমি যে আমার মনের কল্পনায় আপনাকে গুরু হিসেবে মানি। কোনো নিচু জাতিকে আমি অস্ত্র শিক্ষা দিই না। তুমি চলে যাও এখান থেকে। এই এই ব্যাধের ছেলে, এই ব্যাধের ছেলে সে নাকি শিখবে অস্ত্রবিদ্যা। গুরুদেব, হে অপমান, হে অপমান আমি সহ্য করতে পারছি না গুরুদেব। আমি আমার মনের কল্পনায় যে ছবি এঁকেছি তা আমি করতে পারবো না গুরুদেব। এই রাজকুমারদের ব্যঙ্গ বিদ্রুপের জবাব আমি দেবই। হে মহামান্য দ্রোণাচার্য, তুমি হবে আমার গুরু, আমি হব তোমার শ্রেষ্ঠ শিষ্য একলব্য। তারপর অনেক দিন কেটে গেছে, অনেক মাস, অনেক বছর। এতদিনে রাজপুত্রের দল নানান অস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে। গুরু দ্রোণাচার্য একদিন ঠিক করলেন ওই রাজপুত্রদের নিয়ে বনে শিকারে যাবে। একদিকে বনের পশু পাখি শিকার হয়ে যাবে, আর অন্যদিকে অস্ত্রবিদ্যার পরীক্ষা হয়ে যাবে। তাই অনেক দূরে এক বনের মধ্যে প্রবেশ করল ওই রাজপুত্রের দল। সঙ্গে তাদের কত লোকজন, কত হাতি, কত ঘোড়া, কত সব অস্ত্র শস্ত্র তাদের। বনের পশু তাড়া করতে করতে তারা বনের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ল। তাদের কোলাহলে বারবার চমকে উঠতে লাগলো বন। রাজপুত্রদের মধ্যে অর্জুন হল গুরু দ্রোণাচার্যের সবচেয়ে প্রিয় শিষ্য, সবার সেরা, জগৎ সেরা। গুরু দ্রোণাচার্য তার সমস্ত অস্ত্রবিদ্যা উজাড় করে দিয়েছে অর্জুনের কাছে। তারই আশীর্বাদে অর্জুন যে হয়ে উঠবে একদিন জগতের শ্রেষ্ঠ বীর, তাতে কোনো সন্দেহ নেই। সেই অর্জুন এখন ছুটে চলেছে এক চিতল হরিণের পিছনে, সঙ্গে ছুটে চলেছে আরো কত লোকজন, আর সঙ্গে ছুটে চলেছে তার প্রিয় সেই শিকারী কুকুর। তাদের কোলাহলে বারবার চমকে উঠতে লাগলো বন। কোথায় কোথায় হারিয়ে গেল সেই চিতল হরিণটা? অর্জুনের
পিছিয়ে পড়লো নাকি? মনের মধ্যে আমার হারিয়ে গেল মতো। ওই তো মুখে আসছে, কিন্তু কি ব্যাপার, মুখে কোনো হাত টাক নেই, কোনো আওয়াজও শুনতে পাচ্ছি না। এমন তো শুনে থাকা সম্ভব নয়। কি আশ্চর্য! উপরের মুখে বাঁশ চাপ দিয়ে উপরের মুখে বেঁধে আছে, এমন ভাবে দিয়ে বেঁধে আছে যেন কোনো সারা শব্দ করতে পারছে না। কিন্তু অবাক কাণ্ড, মুখে এক ফোঁটা রক্তের দাগ নেই, যন্ত্রণা লক্ষণও দেখা যাচ্ছে না। যেন কিছু ব্যাপারটা যেন সে টেনে পারেনি। কিন্তু অবাক কাণ্ড, কিন্তু এইভাবে কি মারলো কে? কি হলো অর্জুন? দাঁড়িয়ে পড়েছে। মানে এই দেখো না দাদা, কি অদ্ভুত অস্ত্রবিদ্যা! তীর মেরে কুকুরের মুখ বন্ধ করে দিয়েছে। আশ্চর্য, অবাক হওয়ার মতোই ঘটনা। কে এমন এক তীরন্দাজ যে এমন সুকৌশলে কুকুরের মুখটাই বেঁধে দিল? অর্জুন, অস্ত্রবিদ্যার তুমি তার কাছে শিশু। হ্যাঁ, গুরু দ্রোণাচার্যের প্রিয় শিষ্য আমি, কিন্তু এমন বিদ্যা তো আমার জানা নেই। এমন বিয়ে পৃথিবীতে আছে? এই চলো আমরা খুঁজে দেখি মনের মধ্যে কে সেই বীর। চলো খোঁজো, এসো খোঁজো ভালো করে। সত্যি কল্পনা করা যায় না, কিন্তু দেখছি আমি ওর সামনে আমার গুরু দ্রোণাচার্য আমার সাথে কপটতা করেছে। মিথ্যে কথায় ভুলিয়েছেন আমাকে। ওর মুখে ওরটা বারবার বলেছেন, আমার প্রিয় শিষ্য তুমি, জগতের সেরা শিষ্য তুমি। ছলো না, তবে কি ছলনা করেছেন আমার সাথে? না, এই অপমান আমি সহ্য করতে পারছি না। এক্ষুনি আমরা গুরুদেবের কাছে যাবো। চলো সবাই আমরা গুরুদেবের কাছে যাবো। তাকে নিয়ে এসো, চলো সবাই। দেখুন গুরুদেব, আমার দুঃখের দিকে তাকিয়ে দেখুন। আপনার প্রিয় অনার্য শিষ্য আমার মুখটা কি হাল করেছেন দেখুন। আপনি না বলেছিলেন আমি নাকি যখন বীর প্রথম, এই আমার প্রতিজ্ঞা। শেষে কিনা এক অনার্য ব্যক্তি আপনি আমার সমস্ত অস্ত্রবিদ্যা উজাড় করে দিলেন। কেন এমন অবিচার করলেন আমার সাথে গুরুদেব? কেন? কি
তুমি অর্জুন, আমার প্রিয় শিষ্য সে একজন অনার্য, তা কে সে? দেখুন গুরুদেব, আমার গুরুটা দিকে তাকিয়ে দেখুন। আশ্চর্য, এমন আশ্চর্য ধনুর্বিদ্যা এ তুমি নিজেও জানি না, তো অন্যকে শেখানোর তো কোনো প্রশ্নই ওঠে না। কেন আর ছড়ানো করছেন গুরুদেব? আপনি যে তার গুরু সে তো নিজেই বলেছে। কে সেই শিষ্য যাকে আমি নিজেই চিনি না? এ তো আমি পুরো ধাঁধায় পড়ে গেলাম। ঠিক আছে, তোমরা আমাকে নিয়ে চলো সেখানে। চলুন গুরুদেব, আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। আসুন গুরুদেব, আসুন। দেখছি আমি আমার মূর্তির সামনে কে কৃষ্ণবর্ণ যুবক এক মনে এক প্রাণে তীর অভ্যাস করে চলেছে। এই কে তুমি? গুরুদেব, 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 আমি আপনার অধম শিষ্য একলব্য। একলব্য? ও আচ্ছা, তুমি সেই অনার্য শিষ্য, কিন্তু তোমাকে আমি গ্রহণ করিনি, তোমাকে আমি ফিরিয়ে দিয়েছিলাম। তাহলে কেন কেন মিথ্যা পরিচয় দিচ্ছ আমার শিষ্য বলে? গুরুদেব, আমি মিথ্যে কথা বলছি না গুরুদেব। সেদিন আপনি আমাকে ফিরিয়ে দিলেও আমি হতাশ হই। এই নির্জন মনের মধ্যে আপনার মাটির প্রতি স্থাপন করে একভাবে অভ্যাস করে চলেছি। যা কিছু শিখেছি সব আপনার জন্য গুরুদেব। যদি কিছু ভুল হয়ে থাকে আমাকে আমাকে ক্ষমা করে দেবেন গুরুদেব, আমাকে ক্ষমা করে দেবেন। তাকে ক্ষমা করবেন লোক কিংবা বলবেন তিনি? একলব্যের সাধনা যে তাকে চমৎকৃত করেছে, তার ইচ্ছে করছে তার মন প্রাণ দিয়ে দুহাত তুলে তাকে আশীর্বাদ করতে। কিন্তু কি ভাববে রাজপুত্রের দল, কি বা ভাববে অর্জুন? তিনি যে কথা দিয়েছিলেন অর্জুনকে জগতের শ্রেষ্ঠ বীর হিসাবে গড়ে তুলবে, তাহলে তার কথা কি সব মিথ্যে হয়ে যাবে? গুরু দ্রোণাচার্য মহাধর্ম সংকটে পড়ে গেলেন। বেশ, তুমি যদি আমার শিষ্য হও, আমাকে গুরু রূপে বরণ করে থাকো, তাহলে তো তোমাকে গুরু দক্ষিণা দিতে হবে। গুরুদেব, যা আদেশ করবেন গুরুদেব, আমি মাথা পেতে নেব গুরুদেব, আমি মাথা পেতে নেব। তোমার ওই ডান হাতের বৃদ্ধাঙ্গুলি কেটে আমাকে গুরু দক্ষিণা রূপে দান করো। দেখি নির্মম দক্ষিণা প্রার্থনা তার যে সমস্ত বিদ্যায় ব্যর্থ হয়ে যাবে। তবে কেন কেন গুরু দ্রোণাচার্য এমন গুরু দক্ষিণা চাইলেন? হ্যাঁ হ্যাঁ, আসলে দ্রোণাচার্য তাই চেয়েছিলেন। অর্জুনকে জগতের শ্রেষ্ঠ বীর হিসাবে গড়ে তুলতে গেলে এছাড়া কোনো উপায় ছিল না গুরু দ্রোণাচার্যের। দাও এখানে দাও, গুরুদেব, গুরু দক্ষিণা দাও, গুরুদেব দাও। একলব্য, তুমি আজ এই মুহূর্তে হস্তিনাপুর ছেড়ে চলে যাও, আর কখন এখানে আসবে
যাও, চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও একলব্য, চলে যাও, আর কখনো এসো না। দ্রোণাচার্য, দ্রোণাচার্য, হ্যাঁ, দ্রোণাচার্য, যুগ যুগ ধরে মানুষ যোগ্য সম্মান পাচ্ছে
ওটা ওটা রাধা গোবিন্দ করের মূর্তি। রাধা গোবিন্দ কর উনি কে? দেখো, তোমরা আধুনিক সভ্যতার মানুষ, সভ্যতার চরম শিখরে। আজকের সবচেয়ে সবচেয়ে ভারতের আলোচিত অধ্যায় তোমরা তোমরা ওনাকেই জিজ্ঞাসা করো। আপনি কে? কে আপনি? আপনার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে আসছে। আমি হলাম রাধা গোবিন্দ কর, সবাই চেনে আরজি কর হিসাবে। রাধা গোবিন্দ কর, তুমি তোমার ইতিহাসের কথা বলো, তোমার আর্চি করের কথা বলো। দ্রোণাচার্য, তুমি এসেছো তোমার বিবেকের দংশনে, তোমার মূর্তি তুমিই ভেঙেছ, আর ইতিহাসের পাতা থেকে আমার নাম মুছে ফেলতে চাই। আপনি ক্যাচু হয়ে আছেন, সকলের ভাগ্যে এই সৌভাগ্য হয় না। চাই না আমার এই সৌভাগ্য। আজ আমি কলঙ্কিত নায়ক। অলঙ্কিত নায়ক? কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, উনি ঠিক বলেছেন। ওনার নামাঙ্কিত আজ সরকারি মেডিকেল কলেজটি চিকিৎসককে ভ্রূণ ধর্ষণের জেরে খবরের শিরোনামে উঠে আসছে দুর্নীতির বিভিন্ন অভিযোগ। সেই ধাক্কায় বিমুখ বাঙালি ভুলে গিয়েছেন উনি বাংলা ভাষায় চিকিৎসা শাস্ত্রের বই লিখতেন, উনি জিমনাস্টিক করতেন। রোগের কারণ হিসাবে প্রথম শনাক্ত করেছিলেন দারিদ্র্যকে, অভিনয়ে মুক্ত করেছিলেন রসরাজ অমৃতলাল বসুকে। এবছর পূর্ণ হল তার 172 বছর। এই কলেজের আগের নাম ছিল বাংলার জগন্নাথের নামানুসারে কার মার্কেট কলেজ। আর দেশ স্বাধীন হওয়ার পর 1948 সালে পশ্চিমবঙ্গ সরকার এই কলেজটি অধিগ্রহণ করে এবং নাম পরিবর্তন করে রাখা হয় আরজি কর হাসপাতাল। আজ পৃথিবীর মানুষ আমাকে চেনে কলঙ্কিত নায়ক হিসাবে, কিন্তু আমি তো কলঙ্কিত নায়ক ছিলাম না। আমি তো সত্যিই নায়ক ছিলাম। থিয়েটার করতাম, চিকিৎসায় বই লিখতাম। কত বিখ্যাত মানুষ আমার এই হসপিটালের সাথে যুক্ত ছিলেন। লেফটেন্যান্ট কর্নেল সুরেশ প্রসাদ, সর্বাধিকারী স্যার কৈলাসচন্দ্র বসু, ডক্টর নীলরতন সরকার, ডক্টর কেদারনাথ দাস, ডক্টর মহেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। যে হাসপাতালে এত বিখ্যাত মানুষ যুক্ত ছিলেন, আর সেই হাসপাতালে পৈশাচিকতার মুখোমুখি দাঁড় করিয়েছে, তার বিস্তৃত ইতিহাস রয়েছে। এই বিভৎসতা অতিক্রম করার চাবিকাঠি আর সহ্য করতে পারছি না বিবেক। চোখের সামনে কত অন্যায় ঘটে চলেছে, অথচ আমি কিছুই করতে পারছি না। আমি যে মৃত, এখন স্ট্যাচু। মুক্তি দাও আমার এই যন্ত্রণা থেকে। তুমি কাচ্ছ রাধা গোবিন্দ কর, তুমি কেঁদো না। এই অভিশাপের জায়গা থেকে আমাকে তুলে ফেলে দাও। বিবেক, বিবেক রাধা গোবিন্দ এখন পাগলের মতো কাঁদছে কেন? তুমি বুঝতে পারছো না দ্রোণাচার্য? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। দ্রোণাচার্য, দ্রোণাচার্য, মহাভারতের পুনরাবৃত্তি হচ্ছে দ্রোণাচার্য। যে অন্যায় তুমি একলব্যের সাথে করেছো, তোমরা মহারথীরা মিলে যে অন্যায় দ্রৌপদীর সাথে করেছো, একটা নারীর সাথে যে অন্যায় করেছো, সেই চিরাচরিত ঘটনা আজও ঘটে চলেছে। যে অন্যায়ের বীজ তুমি বপন করেছো, তা আজও হয়ে চলেছে। সেই মহাভারতের পুনরাবৃত্তি হচ্ছে দ্রোণাচার্য। সেই একলব্য আছে, সেই দ্রৌপদীরা আছে, আর সেই দ্রোণাচার্যরাও আছে। কি বলছো বিবেক? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। রাধা গোবিন্দ করকে জিজ্ঞাসা করে দেখো। আজ আমি সব বলবো। আমার এখানে যা ঘটে চলেছে সব বলবো। তাকিয়ে দেখো, ওরা সব জুনিয়র ডাক্তার। এক রাজ স্বপ্ন নিয়ে
এখানে ভর্তি হয়েছে ডাক্তার হবে বলে। সামনে ওদের পরীক্ষা, আর পরীক্ষার আগে কি হচ্ছে দেখো। চলো এই শোনো শুনুন না, একজন একজন করে ভেতরে যাবে, যে বেরিয়ে আসবে আরেকজন যাবে। বুঝলে তো? শুনে রাখো, না কাজ লোকটা কিন্তু খুব কড়া, ওনাকে সবাই এখানে মেয়ের মতন ভয় পায়। একটু যদি এদিক ওদিক করেছো লাইন করবা, তাই সাবধান, ঠিক আছে? দেখুন ডক্টর পান্ডে, এদিকে সব দেখে শুনে নেবে, আর কথা হলো সব কাজ যেন সুবিচারে হয়। আপনি কোনো চিন্তা করবেন না, জীবনের সিন্ডিকেটটাই তো আমরাই চালাই। ওই আপনার কথা বলুন। আরে সেই জন্য তো আপনাকে এত ভরসা করি। আর শুনুন, আমি আমার বন্ধু ওসির সঙ্গে দেখা করতে যাচ্ছি, আপনি এদিকটা সামনে নেবেন। ঠিক আছে। আর শুনুন, ওনার টাকাটা কিন্তু খবরদার অ্যাকাউন্টে দেবেন না, ঠিক আছে? ক্যাশই দেবেন। আর শুনুন, রাত্রে ওসির বাড়িতে পাঠিয়ে আসছেন তো? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, ওখানে আসুন, সব কথা হবে। অবশ্যই আসবেন। হ্যাঁ, আসুন, 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 আসুন। এই, কে আছিস? এদিকে আয়। একজন করে পাঠিয়ে দে। এই এসো, এসো তুমি এসো। আসছি। আসো, বলো। হ্যাঁ, আসো। তোমার নাম কি? আমার নাম দুঃশাসন। দুঃশাসন। বসো ওখানে, বসো, বসো। বসো, বসো। শোনো, ওই পরীক্ষার আগে প্রশ্ন বেরোবে বিশ্ববিদ্যালয় থেকে। তুমি কি প্রশ্নপত্র পেতে চাও? আমাদের কিছু শর্ত আছে। কি শর্ত স্যার? শোনো, যে কথা বলবো বাইরে কাউকে বলা যাবে না। যদি বলো অবস্থা খারাপ করে দেবো। না না স্যার, আমি কাউকে কিছুই বলবো না স্যার। শোনো, পরীক্ষায় তোমাকে পাশ করিয়ে দেবো না। পড়াশোনা করে কিছুই হবে না। কি বলছেন স্যার? শোনো, পরীক্ষার দুদিন আগে প্রশ্ন মারলে একরকম দিন, পরীক্ষার একদিন আগে প্রশ্ন মারলে আরেকটু কম, আর পরীক্ষা খানিকটা আগে প্রশ্ন মারলে আরো খানিকটা কম। এটা নয়া পরীক্ষা ব্যবস্থা, বুঝেছো? শোনো, ক্লাস করার কোনো দরকার নেই, আর রোগীর বিছানার পাশে থাকারও কোনো দরকার নেই। টাকা পেল আর প্রশ্ন খেলো। স্যার স্যার উত্তরপত্র কোথায় পাবো? ঠিক বলেছো, উত্তরপত্র শৌচালয় আছে, শৌচালয় থেকে বিলি হয়ে যাবে। স্যার স্যার আমি রাজি স্যার, স্যার আমি রাজি। তাহলে আমিও রাজি। ঠিক সময় মতো নগদ টাকাটা দিয়ে যেও। তোমার নামটা কিন্তু আমি লিখে দিলাম। স্যার স্যার আমি ডাক্তার হবো, আমার আমার গাড়ি হবে, বাড়ি হবে, আমি পল্টুকে নিয়ে বিয়ে করবো, নার্সিং হোম করবো স্যার। তবে কিন্তু টাকা দিলে। কি স্যার? ঠিক আছে, ঠিক আছে, তুমি এসো, আমি তোমার নামটা লিখে দিলাম। এসো, এসো, এসো। ঠিক আছে স্যার, স্যার আমি আসছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এই মেয়ে, এই নে, এসো তুমি এসো। আসছি স্যার। হ্যাঁ, আসুন, আসুন। তোমার নাম কি? স্যার আমার নাম একুলো। একলব্য। বসো, বসো। শোনো, তুমি কি ওই পরীক্ষায় পাস করতে চাও? মানে ওই কি ওই প্রশ্নপত্র কি কিনতে চাও? কি বলছেন স্যার? আপনারা হলেন আমাদের শিক্ষক, গুরু। তাছাড়া স্যার আমি যা পড়াশোনা করেছি আমি পাস করে যাবো স্যার। শোনো, টাকা না দিলে পাস করানো যাবে না। তোমাকে ওই ইচ্ছা করে ফেল করিয়ে দেবো, বুঝেছো? স্যার আমি একুলো, গরিব ঘরে মেধাবী ছাত্র। স্যার আমি ক্লাসেতে কোনদিন সেকেন্ড ধরিনি, বরাবরই ফার্স্টই হয়েছি। তুমি পড়াশোনায় পাস করলে কি হবে? আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করলে কি হবে? একজনের ডাক্তারকে মেডিকেল কাউন্সিল রেজিস্ট্রেশন ছাড়া প্র্যাকটিস করা সম্ভবই নয়। স্যার এটা আমাদের অনলাইন হচ্ছে, আমি দেখেছি আমার থেকে কম পড়াশোনা যারা স্টুডেন্ট আমার থেকে বেশি নাম্বার পায়। কি করে স্যার? টাকার জন্য টাকালে বেশি নম্বর পেয়ে যাবে।
পড়াশোনা করে কিছুই হবে না। স্যার আমি দেখেছি একজন অনার্স পাওয়া পড়ুয়া কিডনির সমস্যাকে বলছে খেলাশীল, মূত্রধনীকে চিহ্নিত করছে পাকস্থলী হিসেবে। হ্যাঁ, এরা তো দেহের অর্ধেক অঙ্গ প্রত্যঙ্গই চেনে না। আর এরা যদি ডাক্তার হয়, এদের উপর নির্ভর করবে সাধারণ মানুষের জীবন। স্যার স্যার এত ভয়ঙ্কর হাতছানি স্যার। টাকা দিয়ে ডাক্তার করবেন না, যারা যোগ্য তাদের সুযোগ দিন। টাকা দিয়ে ডাক্তার হবে, আর তোদের মতো ওই প্রতিবারের দরকার নেই। বেরো এখান থেকে, বেরো। কি আছে এদিকে আয়। স্যার স্যার আরে তুই প্রতিবাদ করছিস, ওর ভবিষ্যৎ শেষ। তুই তুই ওই মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন পাবি না, তুই ডাক্তার হতে পারবি না। স্যার আমার বাবা মায়ের অনেক সমস্যা। আমি বড় হয়ে ডাক্তার হবো স্যার। ডাক্তার হবো। বুড়ো আঙুল কেটে শেষ তো বীরকে দেয়। আর আজকে তোমরা যাচ্ছ আপনাকে ওকে মেডিকেল কাউন্সিলে রেজিস্ট্রেশন দেবো না, তুই ডাক্তার হতে পারবি না। গ্রামে গিয়ে মুখে গাল পড়ালো কারা? যে ছেলে মেয়েরা এক রাত স্বপ্ন নিয়ে ডাক্তার হতে তাদের শুরুতেই এমন বিষাক্ত পরিবেশের সাথে পরিচয় করালো কারা? প্রশ্ন কিনে ডাক্তার হবে, এই জন্য নিশ্চয়ই তারা দিন রাত এক প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়নি। তাহলে কোন অদৃশ্য ক্ষমতার বলে দিনের পর দিন এমন হয়ে যাচ্ছে? কোন অদৃশ্য ক্ষমতার বলে একলব্যের মতন প্রতিভা শেষ হয়ে যাচ্ছে? তুমি চুপ করো রাধা গোবিন্দ কর, তুমি চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না। আমি মহাভারতের দ্রোণাচার্য, যে ভুল আমি একলব্যের উপর করেছিলাম সে ভুলের কি কোনোদিন সংশোধন হবে না? হবে হবে দ্রোণাচার্য, হবে। সেই দিন হবে যেদিন মানুষের বিবেক চেতনা হবে, সেই দিন হবে। দ্রোণাচার্য, এই ঘটনা দেখেই তুমি চমকে যাচ্ছ। দ্রোণাচার্য, তোমার ভুলে একলব্য শ্রেষ্ঠ বীর হতে পারে, কিন্তু আমি তো কোনো ভুল করিনি। মানুষের সেবা করার জন্য এই প্রতিষ্ঠান। কিন্তু কিছু শয়তান মানুষ আজ পৃথিবীব্যাপী আমাকে কলঙ্কিত করে দিচ্ছে। আর ডাকতে পারছি না ভেবে। তাকিয়ে দেখো, কে আসছে, ভারতীয় নারী। ও আমার হসপিটালে মূল্যবান সম্পদ তিলোত্তমা। প্রতিদিন আসার আর যাওয়ার সময় আমাকে প্রণাম করে যায়। ওর নাম তিলোত্তমা। আমি আসছি, আমি আজ বাড়ি যাব, কাল আবার আসবো। আমি যেন তোমার মতো মানুষের মতো মানুষ হতে পারি, ভালো ডাক্তার হতে পারি, মানুষের সেবা করতে পারি। আজ চলে যাওয়ার আগে তোমাকে রবি ঠাকুরের একটা কবিতা শুনিয়ে চলে যাও। না না, তুমি রাগ করো না, আমি কাল আবার আসবো। এখানে পড়াশোনা করেছি, ডাক্তার হয়েছি, মানুষের সেবা করছি। ভগবান ভগবান, তুমি যুগে যুগে দুধ পাঠিয়েছো বাড়ি বাড়ি দয়াহীন সংসারে। তারা বলে গেল ক্ষমা করো সবে, তারা বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ নাচ। স্মরণীয় তারা তবু বাহির গাড়ি আজ ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে।
দেখেছি গোপন হিংসা গোপন শাস্তি খাইনি আমি দেখেছি তিলোত্তমা টিউটিশনে আজ বাড়ি গেল ওর বাবা মার কাছে। ও যে ওর বাবা মার একমাত্র সন্তান। আরে কি গো, তুমি এখনো বিছানা বসাচ্ছ? আর একটু পরে তো মেয়েটা চলে আসবে। আরে যাও যাও, তাড়াতাড়ি রান্না বান্না সেরে ফেলো। আর ভালো করে। আরে ওই মিষ্টিটা দিয়ে রাখো। আরে 1 মিনিট পরে মেয়েটা বাড়ি ফিরছে। আর আজ কিনা আমি সেলাই মেশিনে গিয়ে কাজ করবো? তোমার মাথা খারাপ হয়েছে? সত্যি বাবা, তুমি পারো না। কত কষ্ট করে আমরা আমাদের মেয়েটাকে মানুষ করেছি বলো। আরে বাবা কষ্ট করেছি বলে তো একটা মেয়েটাকে ডাক্তার করতে পেরেছি বলো। আজ মেয়েটা সমাজে তোমাকে কতটা সম্মান বাড়িয়ে দিয়েছে। এই ছোট্ট গাড়ি কত কষ্ট না করে আজকে ডাক্তার করেছি। এই তোমার মনে আছে এই ছোটবেলায় আমি ঘোরা হতাম আর আমাদের মেয়ে আমার পিঠে বসে বলতো বলতো বাপি বাপি আরো চলে চলো বাপি আরো চলে চলো। আরে আমি বলতাম আরে মা আমি তো বুড়ো হয়ে গেছি রে। আমি পুরো এলাকা বললে আমি শুনবো না বাপি। তুমি ঘোড়া হবে আর আমি তোমার পিঠে চাপবো আর আমি আরে মা আরে তুই তো আমার সবাই রে মা। আরে মা আরে তুই তো আমার দেখাশোনা করবি বল। মা বাপি তোমরা ছাড়া আমরা কি আছে বলো তুমি। তোমাদের দেখবো বড় ডাক্তার হবো তুমি তো জানো। আর কয়েকদিন আমি তো এমনি গোল্ড মেডেলিস্ট হবো। আর তারপর গ্রামে গিয়ে মানুষজনদের সেবা করবো। মারে 6 মাস পর তো বিয়ে, তখন তো তুই আমাদের ছেড়ে চলে যাবি। ও মা তুমি না, তুমি তো জানো সৌম্য ওরকম ছেলেই না। আর তাছাড়া ওর আর আমার প্ল্যান হয়ে গেছে বুঝেছো। আমরা দুজনে বিয়ের পর গ্রামে ফিরবো আর মানুষজনদের সেবা করবো আর তোমরা দুজনে আমার কাছে থাকবে বুঝেছো। তেলাত্তামা, এই তেলাত্তামা, আমরা কার কাছে থাকবো রে? ওরে ঠাকুমা, ও বাবা রে। আচ্ছা এসো এসো এসো, বসো 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 বসো, আস্তে 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 বসো বসো দেখি বসো। বসো। আরে তুমি আমাদের কাছে থাকবে আবার কার কাছে থাকবে? আমাদের কাছে থাকবে দেখি সুস্থ আছে তো? ঠিক আছে বলো। তোর দেখে আমার চোখ একদম ছেড়ে গেছে রে। তুই কি হাসি খুশি? হ্যাঁ তুমি একদম সুস্থ। এই মরে যান বাবাবু বাবু কি হলো? কি
যাবে তো? ওরা সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। যাবো তো, কাল সকালে পাড়ার সবাইকে দেখে আসবো আর তোর মাকেও দেখে আসবো, ঠিক আছে? আজ আসি তো দিদি ভাই। ঠিক আমি আছে, আসি। এসো এসো। ঠাকুমা, দাঁড়াও, তোমার জন্য এই ধরো, এই ওষুধটা সময় করে খাবে, বুঝেছো? শুধু একদম ঠিক থাকবে, একদম ঠিক থাকবে। আস্তে আস্তে আস্তে, তুমি আমাকে সেই আশীর্বাদ করো। তোর ভালো। এখন এখন আমি আসি মা। এসো এসো, সাবধানে এসো। তোর মতো মেয়ে যেন প্রত্যেক ঘরে ঘরে জন্মায় মা। আসবে, সাবধানে এসো। নে এবার তুই একটু হাত মুখ ধুয়ে একটু রেস্ট করে একটু খাওয়া দাওয়া করে আমার আর বেশ, কাল সকাল থেকে আবার ডিউটি। আচ্ছা, ডিউটি নাই কেন মা? জানি না মা, তবে জানো তো, আমার ডিউটি করতে খুব ভালো লাগে। আমার মানুষের সেবা করতে খুব ভালো লাগে। একদিন একদিন দেখবি তুই একটা মস্ত বড় ডাক্তার হবি। সারা পৃথিবীর মানুষ তো একভাবে চিনবে রে মা। বাপি, সারা পৃথিবীর মানুষ আমাকে চিনবে কিনা জানি না। তবে নীরবে কাজ করে দিতে চাই, পড়াশোনা করতে চাই, থিসিস লিখতে চাই, আর গবেষণা করতে চাই, আর বড় ডাক্তার হতে চাই। মা, বাপি, তোমার মনে আছে আমাদের সেই ছোট্ট প্রাণের ঘরে ভাবছি জ্যোৎস্নার আলো আছে। আর আমি তোমাদের দুজনের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম। আর বাপি গান কি আমাকে স্বপ্নের জগতে নিয়ে যেত। আর আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতাম 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 কত অসহায় মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কত কত কষ্ট, কত যন্ত্রণা ওদের। আমি ঘুমের মধ্যে বলে উঠতাম, তোমরা তোমরা ভয় পেও না, তোমরা ভয় পেও না, আমি আসছি, আমি আমি তোমাদের জন্য ওষুধ নিয়ে আসছি, তোমরা তোমরা ভয় পেও না, আমি আসছি, তোমাদের জন্য ওষুধ নিয়ে আসছি, তোমাদের জন্য ওষুধ নিয়ে আসছি, তোমরা ভয় পেও না, আমি আসছি, তোমাদের জন্য ওষুধ নিয়ে আসছি। যায় ওই চাঁদ মেঘকুড়িদের সাথে গল্প বলার পালা নিঝুম নিশি রাতে যায় ওই চাঁদ মেঘকুড়িদের সাথে গল্প বলার পালা এখন আরে বিরক্ত বিন্দুটু পাড়াবাড়ি করছে। আমাদের দুর্নীতির সমস্ত রিপোর্ট পেয়ে গেছে। শুনছি তোমার কর্তৃপক্ষের কাছে মেল করবে। আরে আমাদের সমস্ত কুকীর্তির কথা জানতে পেরে গেছে। মর্গের দেয়াংশ বিক্রি দিতে 200 কোটি দুর্নীতি। মর্গের 42 লাখ থেকে সে অঙ্ক কিছু 7 থেকে 8 লাখ টাকা লাভ করি তাও জানতে পেরেছে। দেশের বিভিন্ন মেডিকেল কলেজে মর্গ থেকে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমরা পাচার করতাম তাও জানতে পেরে গেছে। মানব দেহের হৃৎপিণ্ড, যকৃৎ, কিডনি এগুলো চাহিদা বেড়েছে। এগুলো মূলত চিকিৎসা স্বাস্থ্য ব্যবহৃত হয়। এগুলো ব্যবহার করি প্রচুর প্রচুর মুনাফা অর্জন করতে পেরেছি, এটাও জানতে পেরে গেছে। শোন না, আমরা যে আরজিকর থেকে যার ওষুধ সাপ্লাই করি এটাও জেনে গেছে। বারবার যত্ন করার চেষ্টা করছি, পারছি না। শেয়ার করেছে ওকে ওকে 2-3 মাসের মধ্যেই যত্ন করতে হবে, তা না হলে আমাদের সব সর্বনাশ হয়ে যাবে। ও পড়াশোনায় ভালো, ফুসফুসের সমস্যায় আক্রান্ত রোগীদের উপর গবেষণা
প্রতিষ্ঠানের অভ্যন্তরে এথিক্স কমিটিতে পাস হয়েছিল, যা সংক্ষিপ্ত আকারে লিখে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়ে গিয়েছিল। কাজ এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতির আশায় ছাড়পত্র পেয়ে গেছিল বলে শুনছি খবর। জানতে পেরে ওকে জব্দ করার জন্য ওর লেখা থিসিস পেপার অন্যজনকে দিয়ে দেয়। ভিজিটিং অফিসার বলে সন্ধ্যে একটা বানিয়ে নি, কিন্তু প্রথমে গুরুত্ব দেয়নি। ও কিন্তু ভেঙে পড়েছিল অন্যজনকে দিয়ে দেওয়ার জন্য। একজনের নিজস্ব ভাবনা অন্যজনকে দিয়ে দেওয়া, এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা আগে দেখিনি। আরে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ছেলে, সেও কিন্তু এই ভেতর থেকে বল কাটি যাচ্ছে, তবু ওকে জব্দ করতে পারছে না। এই ও আমাদের সব কিছু জানতে ও বুঝতে পেরেছে। এই, আরে আমরা এখন কি করবি? কি করবি? চল ওকে ওই ধর্ষণ করে খুন করে ফেলবো। চল চল ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বলো না ডাক্তারবাবু, বলো না, চোখ বুঝে তাকে পাবে কি আমার এই তরুণতা যাবে, এটা অকালে মারা গেল। ডাক্তারবাবু, বলো না ডাক্তারবাবু, পিতা হয়ে সুস্থ সন্তানের জন্ম দিয়ে আমার মেয়েটা অকালে মারা গেল। কাদের ভুল ডাক্তারবাবু, বলো না ডাক্তারবাবু। দেখুন প্লিজ আপনি শান্ত হন, আপনি প্লিজ শান্ত হন, আপনার কথাটা শুনুন। আপনাকে বলার মতো ভাষা আমাদের জানা নেই, আপনি শান্ত হন, আমরা দেখছি কি করা যায়। প্লিজ আমি এখন কি করবো? আপনি কাঁদছেন না, প্লিজ। ওই দেখুন না ডাক্তারবাবু, ওই দেখুন ওরা আমার তরুণতাকে মেয়েটাকে লাল করে দিয়ে যাচ্ছে। বলো না ডাক্তারবাবু, আমি এখন কি করবো ডাক্তারবাবু, আমি এখন কি করবো? আরে মা, তোর সত্য যাতে সন্তানকে নিয়ে আমি এখন কি করবো রে মা? এর ভবিষ্যৎ কি হবে রে মা? এর ভবিষ্যৎ কি হবে রে? মাসের পর মাস যে ওষুধ সরবরাহ করা হচ্ছে তার মান ভয়াবহ, আর চোখের সামনে যেসব নিম্নমানের ওষুধ দেওয়া হচ্ছে আচমকায় রোগীর অবস্থার অবনতি করছে। আর আমরা কিছু বুঝে ওঠার আগে রোগীর মৃত্যু। চলুন আমার স্বাস্থ্য আমরা যাই স্বাস্থ্য অধিকর্তার কাছে, আপনিও যাচ্ছেন, চলুন চলুন স্যার, চলুন। হ্যালো, সব ঠিক আছে। কি বলছেন? আরে হসপিটাল থাকলে ঝঞ্ঝাট হবে, ঝামেলা হবে, দু চারটা মৃত্যু হবে। ওইসব নিয়ে চিন্তা করে চলে না, সব ঠিক হয়ে যাবে। চলো, রাতে পার্টিতে আসছেন তো? আসুন, ওখানে দেখা হচ্ছে না হবে? ঠিক আছে, আসুন। আরে ও হ্যাঁ, আসুন। বলুন। স্যার, বলছিলাম আমরা ডাক্তাররা এর আগে অনেকেই আপনার কাছে অক্সিটোসিনের মান নিয়ে অভিযোগ করেছিলাম। স্যার, বলছিলাম যে জরায়ু সংকোচনের জন্য প্রসবের সময় যে ওষুধ ব্যবহার করা হয় সেই অক্সিটোসিন একটি গুরুত্বপূর্ণ ওষুধ। স্যার, আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমরা নর্মাল প্রসবের সময় যে ওষুধ দিয়ে থাকি সেটা হচ্ছে ইনজেকশন ইন্টামাসকুলার, আর সিজারের প্রসবের সময় যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে ইন্টাভেনাস। আর স্যার দেখুন, আপনি বুঝতেই পারছেন যে আমরা সিজারের ক্ষেত্রে বেশি সমস্যা দেখতে পাচ্ছি আর কি। দেখুন, ওষুধের এই মানটা নমুনা পরীক্ষা করা হয়ে গেছে, কোনো রকম সমস্যায় ধরা পড়েনি। তাই আপনার এই আশঙ্কাটা অমূলক। না মানে স্যার, আমি বলছিলাম যে মানে ওষুধের বিরূপ প্রতিক্রিয়া করছে বলেই আমরা বলছি আর কি। শুনুন, শুধু উত্তেজনা ছড়াবেন না। রাতে সব একলা বাড়িতে ফেরে ঝামেলায় যাবেন না, বোঝেন তো দিনকাল খুব খারাপ। চোখটা বন্ধ করে চলুন, পরিবারটা ভালো চা মারিয়ান, চা সাবধানে যাবেন। ডাক্তার, নার্স, অপারেশন থিয়েটার কর্মী, আমরা সবাই জানি যে কোনো মুহূর্তে একটা বিপদ আসতে
24 ঘন্টা ডিউটি দেওয়ার পরেও আরো 12 ঘন্টা ডিউটি দিয়েছে। ওরা ওরা আমার সাথে রোজ এইরকম করছে, মানে প্রতিদিন মোট 36 ঘন্টা করে ডিউটি দিচ্ছে আমাদের। স্যার আমার সাথে এরকম কেন করছে স্যার? আরে কেন তুমি বুঝতে পারছো না? আরে তুমি যে প্রতিবাদ করছো তাই তো ওরা তোমাকে বেশি বেশি করে শাস্তি দিচ্ছে। শাস্তি দিচ্ছে? শাস্তি তো ঠিক আছে, শাস্তি দিচ্ছে, আমিও আমার জায়গা থেকে এক পাও নড়বো না। আর দরকার হলে সব তথ্য মেল করে আমি ওপর মহলে জানিয়ে দিই। যা করবে চুপি সারে চলো চলো এখান থেকে চলে এসো। বিরাট কোহলি এখন পৃথিবীর সেরা। আরে ক্রিকেটের কি খেলা? ফুটবল ফুটবল মেসি ওপর একটা বল নিয়ে এগোয় না, যেন পুরো ছবি। আরে বিরাট আমি ভীষণ বড় ফ্যান। এগুলো যোগ করতো সবসময় বিরাট ফ্যান, এই সেই ছবি। উফ, এই শোন না, মা ফোন করেছে, তোরা খেয়ে না বদল আছে। হ্যালো, বলো। আরে না বলো, আচ্ছা সবাই মিলে। আরে না, আরে তুমি চিন্তা করো না, কাল সকালে আমি ঠিক সময় মতো পৌঁছে যাবো। বাবা আমি কি বাচ্চা নাকি? হ্যাঁ হ্যাঁ কি কি খাবো? আরে মা কিছু খাবো না, এত তো ডিউটি করতে হচ্ছে। আমি বাড়ি যাবো, গিয়ে ঘুমাবো ঘুমাবো। হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ, বাবা কি করছে? ঘুমাচ্ছে? ও আচ্ছা, না না থাক, রাখতে হবে না, রাখতে হবে না। কালকে তো যাচ্ছি, গিয়েই দেখা হবে। আচ্ছা ঠিক আছে রাখো, এখন আমাকে সেমিনার হলে যেতে হবে, পড়াশোনা করতে হবে, তারপর আবার ডিউটি আছে, দেরি হয়ে যাচ্ছে। বাবা রাখো রাখো রাখো। রাখলাম রাখলাম। এই মেরে চল চল, এবার বাড়ি যেতে হবে। তাই বল, আমি বললাম তুই বাড়ি মানেটা কি? আচ্ছা বলছে তোরা যা, আমার এখন পড়াশোনা আছে, আমি সেমিনার হলে যাবো, বুঝলি? যে সেমিনার হলে যা। বাবা তোর পড়াশোনা করে তো তোর মাথাটাই যাবে। কি ডক্টর বিধানচন্দ্র রায় হবি রে? বিরাট করবো না। ঠিক আছে রে। কে? তোমরা কে? তোমরা আরে আরে তোমরা কে? এখানে কিভাবে ঢুকলে? সেমিনার হলে কিভাবে ঢুকলে? আপনার ভিতরে এলো। হ্যাঁ ভিতরে লোক, কিন্তু এখানে কি করছেন? এখানে কেন এসেছে? আমি কিন্তু পুলিশকে ডাকবো, আমি কিন্তু সুপারকে বলবো এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। কি হলো? বেরিয়ে যান বলছি। কেউ আসবে না। এখানে কোনো ওই সিসি ক্যামেরা নেই। আমরা সব ওই প্ল্যান করে সেজে গুজে এসেছি। কিন্তু কিন্তু আমি তোমাদের কি ক্ষতি করেছি? সমস্ত আর্থিকরা ডিপার্টমেন্টকে নাড়িয়ে দিয়েছিস। তুই একটা মেয়ে হয়ে আমাদের সমস্ত দুর্নীতির কথা জানতে পেরেছিস। হ্যাঁ বেশ করেছি, দুর্নীতির কথা জানতে পেরেছি। আর আমি এই সরকারি জায়গায় এসব একদম করতে যাবো না। শুনে না, তুই বাঁচলে পাবে তো করবি, তোকে না ধর্ষণ করে খুন করে ফেলবো। তোমরা সব ভিতরের লোক না? আমি তোমাদের চিনতে পেরেছি, তোমরা সব ভিতরের লোক। আমি বলছি কিন্তু তোমরা এখান থেকে চলে যাও, আমার বাবা মা আমাকে নিয়ে অনেক স্বপ্ন, ওরা অনেক কষ্ট করে আমাকে বড় করছে। আমি ডাক্তার হতে চাই, বিশেষ করে একটা মানুষের সেবা করতে চাই।
আগস্ট 2024, সেই ভয়ঙ্কর রাতের পৈশাচিকতা চোখের সামনে দেখলাম অন ডিউটিরত একজন মহিলা চিকিৎসকের মৃত্যু। সভ্য সমাজে এটা কি সম্ভব? এক উজ্জ্বল মেধাবী সম্ভাবনাময় সেই মেয়ে প্রতিদিনের মতো সেই দিনও কার বাবা আমার স্নেহজেরা গৃহকোণ থেকে বেরিয়ে এসেছিল তার প্রিয় প্রতিষ্ঠানে, যেখানে সে দিনের পর দিন পীড়িত মানুষের চিকিৎসা করে গেছে, মানুষকে ফিরিয়ে দিতে চেয়েছিল সুস্থ নীরব জীবন। সেই পরম নির্ভরতার প্রতিষ্ঠানে, সেই হাসপাতালে তার জীবনের এমন মর্মান্তিক পরিসমাপ্তি ঘটল, যে ঘটনা আমাদের তথাকথিত সভ্য সমাজের গালে জল মেরে দেখিয়ে দিয়ে গেল কোন বিষাক্ত নরকে আমরা বাস করি। রাধা গোবিন্দ পাল মেয়েটাকে বিচার পায়নি। বিচার? যেভাবে পুলিশ গোটা ঘটনাটিকে সাজাচ্ছিল তা বুঝতে পেরে তিলোত্তমার বাবা মা হাইকোর্টের দ্বারস্থ হয়, আর্জি রাখে যাতে কোনো ভালো এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক। আদালত সিবিআইকে দায়িত্ব দেয়, কিন্তু দিনের পর দিন তদন্ত চলছে। অসহায় হয়ে তিলোত্তমার বাবা মা দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ বিশিষ্ট জনদের কাছে দেওয়া চিঠি আপনারাই তিলোত্তমার বাবা মার মুখ থেকেই শুনুন। আমাদের মেয়েটা ছোটবেলা থেকে ডাক্তার হতে চেয়েছিল। সে একটা মেয়ে হয়ে ডাক্তার হতে চেয়েছিল বলে কি তার সঙ্গে এমন নির্মম নিষ্ঠুর পৈশাচিক ঘটনা হলো। তার স্বপ্ন পূরণের আগে তার স্বপ্নকে গলা টিপে শেষ করা হলো। যারা এই নির্মম পৈশাচিক ঘটনা ঘটালো তাদেরকে আড়াল করার জন্য সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হলো। ঘটনার দিন রাত 11:15 আমার মেয়ের সঙ্গে তার মায়ের কথা। তখন তো মেয়েরা বেশ হাসি খুশি ছিল, কিন্তু পরদিন সকালবেলা যে বাবা মা হিসেবে আমাদের জানানো উচিত ছিল হসপিটাল কর্তৃপক্ষকে, আর ওদের দায়িত্ব মেয়েটাকে ওখানে পাঠিয়েছিলাম। পরদিন সকাল 10:15 হসপিটাল থেকে আমাদের প্রথম ফোন আসে। আমাদেরকে বলা হয় আপনার মেয়ে অসুস্থ, আপনার তাড়াতাড়ি চলে আসুন। আমরাও করে গাড়ি নিয়ে ওই হসপিটালের উদ্দেশ্যে পৌঁছে যাই। পথে যেতে যেতে আবার ফোন অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ে সুসাইড করেছে। শুনে তখন আমাদের মাথায় আকাশ ফেলে পড়ার মতো অবস্থা। আমাদের ড্রাইভার যত দুটো পারে আমাদেরকে নিয়ে ওই হসপিটালের মধ্যে পৌঁছে দেয়। একজন নিরাপত্তা রক্ষী আমাদের নিয়ে দাঁড়িয়ে। তখন আমাদের মেয়েকে দেখার জন্য আমরা উদ্বৃত্ত হয়ে আছি। এদিকে সেমিনার রুমের মধ্যে প্রচুর লোকজন। একজন পুলিশ কর্মী গেটটা আটকে দাঁড়িয়ে আছে, বাইরেও প্রচুর লোকজন। আমরা হাতে পায়ে ধরে বলি আমার মেয়েকে একটু দেখতে দিন না, আমার মেয়েকে একটু দেখতে দিন। তারা বলে ভিতরে এখন ফরেনসিক তদন্ত চলছে, ওখানে ঢুকতে দেওয়া ছিল।
অবশ্যই 3 ঘন্টা অপেক্ষা করার পর আমাদেরকে সেমিনারকে নিয়ে যাও। তখন সেখানে কলকাতা পুলিশের কোনো কর্তা ছাড়া আর কাউকে দেখতে পাওয়া যায়। আমার মেয়েকে যখন আমাদের দেখানো হয়, আমার মনে হলো আমাদের সমস্ত বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে দেখানো হচ্ছে। কারণ যেখানে এক সপ্তাহে একটা ঘটনা ঘটেছে, তারপরে সবকিছু এইভাবে সাজানো থাকতে পারে না। যে জায়গায় এই নারীকে ঘটনা ঘটেছে, সে জায়গাটা ছিল খোলামেলা, যথেচ্ছভাবে অপব্যবহার করা হয়েছে। সেদিন আমার মেয়ের দেহটা আমরা রাখতে চেয়েছি, কিন্তু পুলিশ আর প্রশাসনের অতি সক্রিয়তার কারণে তা সম্ভব হয়নি। আমার মেয়ের দেহটা যতক্ষণ চুলির মধ্যে প্রবেশ করানো হয়, ততক্ষণ পুলিশের সক্রিয় ছিল চোখে পড়ানো। তারপর আর কাউকে দেখতে পাওয়া যায়। অবশেষে আমি আমার সারা জীবনের উপার্জন করা আমার ডাক্তার মেনে তিল তিল করে 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 স্বপ্ন ওই গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে। আমার পরিবারটাকে করে দিল। আমার একমাত্র ডাক্তারের মেয়ের জীবনটা দেখবে। কিন্তু কেন হলে আমরা আমার সঙ্গে আমার ডাক্তার মেয়েটার সঙ্গে ও তো ওঠে জীবনে ছিল, একটা সুরক্ষিত জায়গায় ছিল। মানুষের সেবা করতে গিয়ে আমার মেয়ের ঘুরে দেওয়া তিল তিল স্বপ্ন সব শেষ হয়ে নিজের জীবনটা বলে দিয়ে ফেলল। তবে আমার মনে হয় এই দুর্বৃত্তরা সব হসপিটালের ভেতরে লোক, ওরা বাইরের কেউ নয়। কারণ বাইরে থেকে এসে এত বড় ঘটনা ঘটানো যেতে পারে না। আপনার কাছে হতভম্ব বাবা মা, আমরা যত শীঘ্রই পারবেন দোষীদের চিহ্নিত করে বিশেষ আদালতের মাধ্যমে শান্তির ব্যবস্থা করুন। সেটা যত দ্রুত হবে আমার মেয়ের আত্মা শান্তি পাবে। একমাত্র মেয়েকে হারানোর জন্য তারা কিছুটা ওষুধ নিয়ে
বলো মা, আমি দুর্গা পূজা করবো, সারা রাত আলপনা দেবো, উপোস করবো, কিন্তু কিন্তু দুর্গা মাকে আগে আমার প্রতিমাতে বিসর্জন হয়ে গেল। চলো সারা রাত কিছু আমাকে ডাকি বাপি বাপি। ওই বুঝি আমার তিলোত্তমার গাড়ি এলো, ওই বুঝি আমার তিলোত্তমার গাড়ি এলো। তুমি আর কেন না, চলো খাবে, চলো, অনেক অনেক রাত হয়ে গেছে। আমার খেতে ইচ্ছে করছে না গো। এখন মনে হয় এবার বলতে পারলে যেন বেঁচে। আমার কথা বলো না, তুমি মরে গেলে মেয়েটার জন্য লড়াই করবে কি করে? হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমাকে আমাকে বাঁচতেই হবে। আমার তিলোত্তমার জন্য আমাকে বাঁচতে হবে। ভিতরে চলো, অনেক রাত হয়ে গেছে। আমি আমাদের তিলোত্তমা এসে এই ঘরে বসতো, এই বিছানায় বসতো। আজ আমি তিলোত্তমাকে কষ্ট করে আমি আজকে বিছানায় ঘুমাতে চাই। তুমি ঠিক বলেছো। আমিও ওকে জড়িয়ে ধরে ওর স্পর্শ একটু পেতে দাও, ওর স্পর্শ একটু পেতে দাও।
আমি চলে যাচ্ছি, আমি ওই তারার দেশে চলে যাচ্ছি। আমি তোমাদের এই বিষাক্ত পৃথিবীতে আর ফিরবো না। মারে মা, তোর মৃত্যু যে সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে মা। আমাদের আমাদের ঘুমিয়ে পড়া মন চেতনাকে চাবুকের আঘাতে জাগিয়ে দিয়েছে না মা। তোর মৃত্যুতে শহরের মেয়েরা আজ করছে হচ্ছে, তারা রাত দখল করছে, শহর থেকে শহর, গ্রাম থেকে গ্রাম ছড়িয়ে পড়ছে না মা। লক্ষ লক্ষ মানুষ পরিধ্বস্ত না মৃত্যুর বিরুদ্ধে সোচ্চার হয়েছে। তারা সবাই বিক্ষোভে ফেটে পড়ছে, তারা রাত দখল করছে, তারা আন্দোলন করছে, তারা গভীর আবেগের উদ্বেগে উদ্বিগ্ন হচ্ছে না মা। তোমার বিচার চাচ্ছে, দেখ না তোর বিচারে মেয়েরা রাত দখল করছে, ছাত্র সমাজ রাস্তায় নেমেছে, তোর জুনিয়র ডাক্তাররা মিছিল করছে, পৃথিবীর সমস্ত মানুষ রাস্তায় নেমেছে, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। দেখ দেখ এবার দেখ না, ওই দেখ না মাঝে দেখ না। হে আমার অগণিত দেশের মানুষ, আমার মতো অবস্থাকে কারণ নয়, আমার মতো অবস্থাকে কারণ নয়, আমি তিলোত্তমা বলছি। ওঠো, যাও, লড়াই করো। এক তিলোত্তমা গেছে, কিন্তু হাজার হাজার তিলোত্তমা তৈরি হবে ওই ওষুধকে মারতে। আমার মৃত্যু ওই দুর্নীতির মৃত্যু।